সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি দর্শক প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি আমরা দেশ বিদেশের সবশেষ খেলার খবর নিয়ে আপনাদের সাথে আলোচনা করব কথা বলবো আর আলোচনা করতে আমাদের সাথে উপস্থিত হয়েছেন এম কায়সার আমাদেরই লোক সাংবাদিক তিনি বর্তমান দায়িত্ব পালন করছেন সম্পাদক স্পোর্টস বাংলায় আগে বলছিলাম আমরা আজকে আলোচনা করব কেমন হবে বাংলাদেশের বিশ্বকাপের স্কোয়াড সেখানে আমাদের সাথে আছেন এম কায়সার চাইলে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন স্ক্রিনে দেখানোর নম্বরে আপনাদের মতামত প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন আর আমি আপনাদের সাথে আছি শাফাত মিদুল কায়সার ভাই আপনি ইতিমধ্যেই দেখেছেন যে নিউজিল্যান্ড ভারত দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড এবং আজ সকালে দেখলাম অস্ট্রেলিয়াও বিশ্বকাপে স্কোয়াড দিয়ে দিয়েছে তো আসলে যে পরিকল্পনা অনুযায়ী তারা যে দলগুলো দিয়েছে কেমন মনে হলো যে এবার বিশ্বকাপের স্কোয়াড বা বিশ্বকাপটা কেমন হতে যাচ্ছে? ধন্যবাদ শাফাত। প্রথম কথাটা হলো যে আপনি দেখবেন যে বিশ্বকাপ কিন্তু আপনি পরীক্ষা নিরীক্ষা জায়গা না। যেগুলো দলগুলো মানে যেসব দলগুলো এখন পর্যন্ত দল দিয়েছে তাদের দলগুলোর মধ্যে দেখবেন যে তারা কিন্তু কোনো পরীক্ষা নিরীক্ষা কেন্দ্রিক কোনো দল কিন্তু গড়েনি। সব প্লেয়ার মানে দলগুলো কিন্তু আপনার অভিজ্ঞ ক্রিকেটারদেরকে এখানে প্রায়োরিটি দিয়েছে এক্সেপ্ট অস্ট্রেলিয়া বাদ দেয়। অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ নেই, কেন নেই সেই ব্যাখ্যা পরে যাচ্ছি আমি। আপনি দেখবেন যে তারা প্রায়োরিটিটা সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটিটা দেবে কিন্তু আপনার যখন ওয়ার্ল্ড কাপ খেলতে যাবেন আপনি অভিজ্ঞতা এবং কারেন্ট ফর্ম, এই দুটো জিনিসকে যোগ করে কিন্তু আপনার প্রায় সবগুলো দল এবারের বিশ্বকাপের দলগুলোকে গড়েছে। তবে ভারতের দলটার কথা যদি আপনি একটু বলেন তাহলে আমার একটু অবাক হয়েছে আমি, কারণটা হলো যে তাদের 15 জনের দলে কিন্তু আপনি 4 জন স্পিনার রয়েছে। খুব সম্ভবত তারা যেখানে খেলাটা হবে অস্ট্রেলিয়া আপনার ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় সেই জায়গাগুলো বা সেই উইকেটগুলো ড্রপ ইন উইকেটে খেলা হবে। সেই উইকেট কন্ডিশন ড্রপ ইন উইকেট সব কিছু আপনার কন্ডিশন অ্যানালাইসিস করে তারা হয়তো মানে তাদের বিশ্লেষক হয়তো একটা সিদ্ধান্তে পৌঁছেছেন যে এখানে স্পিনাররা একটু বাড়তি সুবিধা পাবেন, এই কারণে তারা তাদের দলে একটু স্পিনারদের সংখ্যাটা বাড়িয়েছে। তাছাড়া ভারত নিজের স্ট্রেংথটা কোথায় সেটাও দেখে কিন্তু আপনি দলটা গঠন করেছে। আর স্টিভেন স্মিথের কথা যদি বলেন যে স্টিভেন স্মিথ কিন্তু আপনি অনেক অভিজ্ঞ, প্রায় 10 বছর পরে তিনি আপনি যেভাবে বলছিলেন যে খুব সম্ভবত 10 বছর পর কোনো বিশ্বকাপ খেলবে লম্বা সময় ধরে তিনি কিন্তু আপনি অস্ট্রেলিয়ার একটা কন্টিনেন্টের পার্ট ছিলেন, সাফল্যের অংশ ছিলেন, ব্যর্থও হয়েছেন, ক্যাপ্টেন ছিলেন, দলে ভালো পারফর্মার ছিলেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তার এই বর্তমান ফর্ম এবং বয়স সব কিছু চিন্তা করে অস্ট্রেলিয়া সম্ভবত তাকে ড্রপ দিয়েছে। এবং বাট অস্ট্রেলিয়া সবসময় এই ধরনের কাজটুকু অস্ট্রেলিয়া সাধারণত করে না। অস্ট্রেলিয়া কিন্তু আপনি দেখবেন যে তাদের দল গঠনের মধ্যে হাইয়েস্ট প্রায়োরিটি দেয় কিন্তু আপনি যেটা আমি বলছিলাম যে অভিজ্ঞতাটাকে। বাট তাকে এবার নিয়ে তারা খুব সম্ভবত একটা নতুন চিন্তার শুরু করেছে বা নতুন চিন্তার পথে দিয়ে গিয়েছে। আর সাউথ আফ্রিকার কথা যদি বলেন, সাউথ আফ্রিকার দলটা আমি দেখেছিলাম, সাউথ আফ্রিকার দলটাও কিন্তু বেশ শক্তিশালী হয়েছে এবং তারা দুজন নতুন খেলোয়াড়কে এখানে সুযোগ আনক্যাপ দুজন নতুন খেলোয়াড়কে সুযোগ দিয়েছে। কারণটা হলো যে তারা ঘরোয়া ক্রিকেটে খুব ভালো পারফরমেন্স করেছেন, যেটি আমি বলছিলাম যে আপনি মানে বর্তমান ফর্মটাও কিন্তু আপনি দল নির্বাচনের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু হয়ে থাকে। যে দুজনকে তারা সুযোগটা দিয়েছে তার মধ্যে একজন কিন্তু আপনি 530 রান করেছেন ঘরোয়া টি20তে এবং একজন 18 উইকেট পেয়েছেন, ইয়াং, আপনি পারফরমেন্স ভালো, সব কিছু মিলে তারা আপনি মাত্র দুজনকে দিয়েছেন। 13 জন ক্রিকেটার কিন্তু তারা যে বেছে নিয়েছেন সেই 13 জনই কিন্তু আপনি খুব অভিজ্ঞ এবং তারা এর আগে কিন্তু আপনি এই ধরনের বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা তাদের রয়েছে। নতুন অধিনায়ক এডুইন মার্করামকে এর আগে তারা অধিনায়ক হিসেবে সেট করেছিল এবং এই কারণে তিনি প্রথমবারের মতো অবশ্য অধিনায়ক হিসেবে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে দলগুলো এখন পর্যন্ত বিশ্বকাপ দল ঘোষণা করেছে সেখানে আপনি তারা হাইয়েস্ট প্রায়োরিটি দিয়েছে অভিজ্ঞতাকে এবং বর্তমান ফর্মটাকে। আমরা যদি একটু বলি যে দক্ষিণ আফ্রিকার কথা বলছেন, ইংল্যান্ডে যে অনেকদিন পর আর্চার ফিরেছে, মানে তাকে আসলে ব্যাক করানোর মেইন উদ্দেশ্যটা কি? সেটা কি তিনি ওয়েস্ট ইন্ডিজে খেলায় অভ্যস্ত সেই কারণটা কিনা? সে কারণের চেয়ে বড় বিষয়টা হলো যে আপনি এখানে কিন্তু আপনি স্কিলফুল ক্রিকেটারদেরকে বেছে নেওয়া হয়। টি20তে কিন্তু দেখবেন আপনি অনেকে মনে করে থাকেন যে 4 ওভার এখানে স্কিলের কত দরকার হবে, মাত্র 4 ওভার একজন বোলার বল করতে পারেন, 24টা বলে তিনি আর কতখানি আপনার প্রভাব রাখতে পারবেন। কিন্তু এই 24টা বলের মধ্যে একটা ওভারে কিন্তু আপনি ম্যাচের চেহারা ঘুরে যেতে পারে। সো এই কারণে স্কিলফুল ক্রিকেটারদেরকে কিন্তু আপনি বেশি প্রায়োরিটি দেওয়া হয় বলে কিন্তু আপনি জোফরা আর্চার লম্বা সময়ের ইনজুরির কারণে আপনি ইংল্যান্ড দলে খেলতে পারেননি, আইপিএলও মিস করেছিলেন, এর আগেও কিন্তু একটা বিশ্বকাপও তিনি মিস করেছিলেন। সব কিছু মিলে তার অভিজ্ঞতা এবং তার যে স্কিলফুল ক্রিকেটিং সেন্স, এই কারণে খুব সম্ভবত তাকে ইংল্যান্ড এবার দলে নিয়েছে। এবং সেই সঙ্গে মনে রেখেছে তারা যে আপনার 2019 বিশ্বকাপ যেটা হয়েছিল ওটা অবশ্য 50 ওভারের বিশ্বকাপ ছিল, সেখানেও তিনি একটা ভালো পারফরম্যান্স সেটা হয়তো এখানে কাজে লাগাবে। রাইট, সেটা যাতে কাজে লাগাতে পারেন, সেই অভিজ্ঞতাটা তার যেন এখানে দলের সঙ্গে যুক্ত করতে পারেন, সেই সব কারণেই কিন্তু তাকে রাখা হয়েছে। কায়সার, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা তার কথাটা শুনে আসি। শিওর। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার প্রশ্ন বা মতামত আমাদের সাথে শেয়ার করুন। আমি মহা ফলতে হলাম গাজীপুর থেকে। জি, ওয়েলকাম স্যার।
আমি বলছিলাম যে মোস্তাফিজুর রহমানকে যে আমরা আইপিএল থেকে যে ফিরে আনা হলো, হ্যাঁ, কদিন আগে পাকিস্তানের সাথে নিউজিল্যান্ডে সিরিজ গেছে, সেখানে কিন্তু পাকিস্তান নিউজিল্যান্ড কিন্তু আপনার আইপিএল থেকে কোনো প্লেয়ার উড়ে না, কিন্তু পাকিস্তানের সাথে খেলায় নাই, তারা কিন্তু আইপিএলটাকে যারা আমার বেশি বেশি দিয়েছে। কিন্তু বাংলাদেশ বিসিবি এই যে কাজটা করতেছে, এই কারণটা কি, সে বিসিবি সে বলছে যে মোস্তাফিজ আইপিএলটা কিছু পাওয়ার নাই, হ্যাঁ, আর মোস্তাফিজ থেকে আইপিএলটা তারা পাবে, হ্যাঁ। এত যদি অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে বাংলাদেশ ক্রিকেট আজকে এই অবস্থা কেন? এক দ্বিতীয়ত কালকে, হ্যাঁ, কালকে জাতীয় দলের ক্যাম্প থেকে কিভাবে একটা প্লেয়ার নিয়ে তারা ক্লাবে খেলায়, এগুলো একটু বিসিবি ড্রাইভার নাই? বিসিবি কারো কাছে কি বিসিবি সিন্ডিকেটের মতো কি কারো কাছে তারা আটকে গেছে নাকি? দর্শক আপনার প্রশ্ন বুঝতে পারি আসলে। আমি উত্তরটা দিচ্ছি একটু, যে উনি যে বলেছেন যে নিউজিল্যান্ড খেলছে পাকিস্তান এবং নিউজিল্যান্ড তাদের দলের খেলোয়াড়দেরকে আইপিএল থেকে ডেকে নেয়নি। দেখুন, এটি নির্ভর করে কিন্তু আপনার বোর্ড টু বোর্ড পলিসির উপরে। তাদের বোর্ড হয়তো চিন্তা করেছে একরকম, আমাদের বোর্ড চিন্তা করেছে একরকম। আর তার চেয়েও বড় বিষয়টা হলো যে মুস্তাফিজুর রহমান যে আপনি আইপিএলে এই ম্যাচ পর্যন্ত খেলবেন, সেটা কিন্তু আপনি নিলামের আগেই কিন্তু মুস্তাফিজকেও জানিয়ে দেওয়া হয়েছিল, এবং আইপিএলে মুস্তাফিজকে যে চেন্নাই নিয়েছে সেটা জেনেই কিন্তু মুস্তাফিজকে চেন্নাই আইপিএলে নিলামে তাকে নিয়েছিল। তারা জানতো যে তারা 28 এপ্রিল পর্যন্ত তাকে পাবে। 1-2 দিন ছুটি তার আরেকটু বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজকে ম্যাচ খেলে তিনি খুব সম্ভবত কালকে চলে আসবেন। এটা একটা সেটেলড ইস্যু যে তাকে আমি এতদিন পর্যন্ত পাবো, সেটা আপনি ফ্র্যাঞ্চাইজিও জানতো, মুস্তাফিজও জানতেন, ক্রিকেট বোর্ডও জানতো। এখন বিষয়টা হলো যে মুস্তাফিজের ছুটিটা বাড়ানো হবে কিনা বা তিনি আরও আইপিএল খেলে আসবেন কিনা, সেটা হয়তো লজিক অ্যান্টি লজিক দুটোই থাকতে পারে। তবে ক্রিকেট বোর্ড যেটি মনে করেছে সেটি হলো, কোনো সন্দেহ নেই যে মুস্তাফিজ যদি আপনি আরও কিছুদিন আইপিএলে খেলতেন, তার অভিজ্ঞতাটা আরও একটু ভালো হতো, আরও একটু আপনি ক্লোজ ম্যাচগুলোতে তিনি পার্টিসিপেট করতে পারতেন। কিন্তু তার চেয়েও বড় বিষয়টা হলো যে আপনাকে ওয়ার্কলোডটাও চিন্তা করতে হবে। যে একজন ক্রিকেটারকে কিন্তু আপনি মনে হবে যে আপনি 20 ওভারের খেলা খুব বেশি না, 3.5 ঘন্টার মধ্যে আপনার পরিশ্রম খুব একটা লাগে না, কিন্তু আপনি অবশ্যই পরিশ্রমের বিষয় রয়েছে, এবং একটা ম্যাচ খেলার পরে তাকে যে আপনার আবার বার্ন আউট থেকে ফিরে আসার বিষয়টা রয়েছে, রিকভারির যে বিষয়টা রয়েছে, সেগুলো কিন্তু হিসাবটা করতে হবে। সো খুব সম্ভবত মুস্তাফিজ এবং ক্রিকেট বোর্ড তাইও বলেছে যে মুস্তাফিজের ওয়ার্কলোডটা কমানোর জন্য, অতিরিক্ত ক্রিকেটে তিনি যেন খেলে টায়ার্ডনেস বা ফ্যাটিগনেসটা তার না হয়ে যায়, এই কারণে তাকে একটু ফ্রেশ রাখার জন্য এই পর্যন্ত তাকে খেলাবে, এবং তারপরে তাকে এনে বিশ্রাম দেবে, এবং তারপরে একদম ফ্রেশ লেগ হিসাবে তাকে ওয়ার্ল্ড কাপে নিয়ে যাবে। এবং আপনি এই যে জিম্বাবুয়ের সাথে যে 5টা ওয়ানডে টি20 সিরিজ আমরা খেলতে নামবো, সেখানে কিন্তু আপনি দেখবেন যে মুস্তাফিজকে কিন্তু প্রাইমারি স্কোয়াডে রাখা হয়নি। প্রাইমারি স্কোয়াডে মুস্তাফিজ নেই, দ্যাট মিনস আপনি মুস্তাফিজ কিন্তু প্রথম 3টা বা 4টা ম্যাচে খুব সম্ভবত ক্রিকেট বোর্ডের পরিকল্পনার মধ্যেই নেই সেই ম্যাচে, তাকে সেই সময়টায় বিশ্রাম দেওয়া হবে। সো বিশ্রামটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আপনি যখনই একটা বড় কোনো টুর্নামেন্টে খেলতে নামবেন। কারণ আপনি যদি ফ্যাটিগনেস নিয়ে নামেন, টায়ার্ডনেস নিয়ে নামেন, ইনজুরি নিয়ে নামেন, তাহলে কিন্তু আপনি আসল জায়গায় পারফর্ম করতে পারবেন না। যে সমস্যায় এর আগে মুস্তাফিজ পড়েছিলেন, খুব সম্ভবত সেখান থেকে শিক্ষা নিয়ে ক্রিকেট বোর্ড এই চিন্তাটা করেছে। এবং কাইসার ভাই, আসলে আমরা যদি মুস্তাফিজের কথা বলি, আমরা গতকালকেও দেখলাম যে ডিপিএল এ ম্যাচ খেলছে 4 জন ক্রিকেটার। আসলে এর আগেও কিছুদিন আগে বলা হয়েছিল যে আমরা ওয়ানডে টি20 পর আমরা টেস্ট খেললাম, সেই জন্য আমরা ভালো করিনি। তো আবার হচ্ছে স্যার টি20 সিরিজ, সেই জায়গায় আমরা ওয়ানডে খেলছি, এই জায়গায় আসলে দলের পারফরমেন্সে প্রভাব পড়বে কিনা? না দেখুন, এটাও কিন্তু একটা সেটেলড জিনিস যে ডিপিএলে যে আপনি এই সময়টা যে হবে সেটাও ঠিক করা ছিল আগে থেকেই। তবে আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হলো শাফায়েত, আপনি ক্রিকেট তো ক্রিকেটই, আপনি সেটা ওয়ানডে ক্রিকেট খেলেন বা টি20 খেলেন, আপনি একই মাঠে খেলছেন, হয়তো ড্রেস আলাদা বা আপনি শর্ট ফর্মে একটু লং ফর্ম, কিন্তু আপনি তো কিন্তু বেসিক জিনিসটা একই, আপনাকে ব্যাটে বলে রান করতে হচ্ছে, পারফর্ম করতে হচ্ছে। সো আমার কাছে মনে হচ্ছে যে ওই আপনি ওয়ানডে খেললে যে টি20 আপনি ভুলে যাবেন বা টি20 খেললে যে ওয়ানডে ভুলে যাবেন, এত মানে সহজ বিষয়টা না কিন্তু। সো আমার কাছে মনে হচ্ছে যে একটা জিনিস যে আপনি যত খেলবেন তত এত সহজ হলে আসলে ক্রিকেট খেলারই দরকার নেই, যারা এত তাহলে তো আপনি শুধুমাত্র আপনি প্র্যাকটিস করে সাথে সাথে নেমে যাবেন। সেরকম 2-1 জন রয়েছেন, কিন্তু আপনি সব সময় পাবেন না, সেটা আপনি এক্সট্রাঅর্ডিনারি কেস আপনি সবার মধ্যে দিতে পারেন না। যেমন সাকিব আল হাসান আমেরিকা থেকে এসে মাগুরে গিয়েছেন, পরের দিন এসে কিন্তু তিনি আপনি আবার ডিপিএলে খেলতে নেমেছেন উইদাউট এনি প্র্যাকটিস, এবং তিনি 49 রান করেছেন এবং উইকেটও নিয়েছেন, সবকিছু মিলে আপনি। বাট এটা আপনি 11 জনের সঙ্গে কিন্তু তুলনাটা করতে পারবেন না। এটা দুই জনের জন্য আপনি এই ছাড়টুকু দিতে পারেন, এবং তারা সেরকম ভাবে একটা জিনিস বলে না যে বিল্ট ইন ক্রিকেটার কিছু আছেন, যে খুব সম্ভবত এই বিল্ট ইন প্রতিভা নিয়ে সবাই জন্মায় না। তো যাদের এই বিল্ট ইন জিনিসটা রয়েছে তাদেরকে তাদের মতো করে খেলতে দেওয়া উচিত। আমরা আসলে এই ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের যে কন্ডিশন, সেই কন্ডিশন বিবেচনায় আমরা আমাদের বিশ্বকাপ স্কোরটা কেমন হতে পারে? আমাদের বিশ্বকাপে আগালে ভালো হয়। আসলে সবাই প্রায় বিশ্বকাপ স্কোর দিয়ে ফেলেছে, এবং 1 তারিখে আজকে খুব সম্ভবত দেওয়ার কথা, কারণ 1 তারিখ পর্যন্ত একটা ডেডলাইন রয়েছে, আপনি 1 মে পর্যন্ত ডেডলাইন রয়েছে আইসিসির। খুব সম্ভবত আজকে বিকাল বা সন্ধ্যার মধ্যে হয়তো আমরা পেয়ে যাব।
বাংলাদেশের যে বিশ্বকাপ স্কোয়াডের আমি নির্বাচকদের সাথে কথা বলেছি এবং টিম সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা এখানেও আপনি দেখবেন যে খুব একটা যে আপনার নাটকীয় কোনো পরিবর্তন আসবে তা কিন্তু না। 15 জনের স্কোয়াডের কথা যদি বলেন, এখানে আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচকরা একটা দুটো জায়গা বা এক বা দুজন ক্রিকেটার ছাড়া বাদ বাকি সব ক্রিকেটারকে কিন্তু তারা আগে সেট করে নিয়েছিলেন এবং সেই অনুযায়ী কিন্তু সব কিছু চলছে। খুব সম্ভবত আপনি দেখবেন যে এখানে আপনি ওই অন্যান্য দলগুলা যে ফরমেশন নিয়ে দল গড়েছে, বাংলাদেশ দলও কিন্তু সেটা নিয়ে গড়বে এবং আমার কাছে যে মনে হচ্ছে যে এখানে আপনি নাটকীয়ভাবে কোনো একটা চেঞ্জ দেখবেন না, যে আলোচনায় নেই এমন কেউ হয়তো এখানে সুযোগটা পাবেন না। কেন পাবেন না তার অন্যতম কারণটা হলো যেটা আমি বললাম, যে আপনি কোনো দলই বিশ্বকাপকে কিন্তু পরীক্ষা নিরীক্ষার মঞ্চ হিসাবে মানতে রাজি না। এখানে অভিজ্ঞ ক্রিকেটারদেরকে যাতে ভালো পারফর্ম করতে পারেন সেভাবেই কিন্তু তারা দল গঠন করে থাকেন। সেই ক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে আমাদের যে ক্যাম্প জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফুদ্দিন রয়েছেন, সৌম্য সরকার রয়েছেন, আর সাইফুদ্দিন কি আসলে ব্যাক করতে পারে কিনা এই সিরিজ দিয়ে, বা সিরিজ দিয়ে যেহেতু আপনার আলোচনা আসবে না কারণ সিরিজ পরে হচ্ছে শুক্রবার থেকে, তো সেই ক্ষেত্রে সাইফুদ্দিন কি বিশ্বকাপ স্কোয়াডে ব্যাক করবে কিনা? প্রথম কথাটা হলো যে 1 তারিখ আজকে দল দিলেও এই দল কিন্তু আপনি পরিমার্জন চেঞ্জ করতে পারবেন। আপনি ইনজুরি থাকলে তো অবশ্যই করতে পারেন, ইনজুরি না থাকলেও আপনি এই মাসের 25 তারিখ পর্যন্ত কিন্তু চেঞ্জ করার একটা অপশন আপনার রয়েছে। সো কোনো ক্রিকেটারকে যদি আপনি নিয়ে থাকেন এবং সেই ক্রিকেটার যদি কোনো ধরনের দেখা গেল যে বাজে ফর্মের চলে গেছেন অথবা তাকে হয়তো মনে হচ্ছে যে নির্বাচকদের তিনি সেটেল না, নির্বাচকরা হয়তো চেঞ্জ করতে পারেন। তবে সাইফুদ্দিনের ব্যাপারটা যদি বলি আমি, সাইফুদ্দিন কিন্তু ফিরে আসাটা তার দুর্দান্ত হয়েছে। কামব্যাকটা আসলে এরকমভাবেই হওয়া উচিত। ইনজুরি থেকে তিনি ফিরে বিপিএলে যেভাবে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তাতে তাকে সামনে টি-20তে না রাখার কোনো উপায়টুকু নেই এবং তিনি টি-20-র জন্য খুবই ভালো একটা সম্পদ হতে পারেন এবং বাংলাদেশ দল কিন্তু লম্বা সময় ধরে একজন পেস বোলার ওরিয়েন্টেড অলরাউন্ডারকে খুঁজছিল। খুব সম্ভবত সেই জায়গাটুকুতে সাইফুদ্দিন তাদেরকে একটা মানে ভালো একটা কিছুটা হলো একটা স্বস্তি দিয়েছেন যে সাইফুদ্দিনের ফর্ম এবং সাইফুদ্দিনের যে বোলিং পারফরমেন্স সবকিছু মিলে একটা ভালো স্বস্তি তিনি নির্বাচকদেরকে দিয়েছেন। তো আমি আশা করছি যে সাইফুদ্দিন বাংলাদেশের 15 জনের যে বিশ্বকাপ স্কোয়াড হবে সেখানে তিনি থাকছেন। কথা বলছিলাম, আলোচনা করছিলাম কেমন হবে বাংলাদেশের বিশ্বকাপ, সেই বিশ্বকাপ স্কোয়াড। আমাদের সাথে আছেন ইমাম কায়সার। ইমাম কায়সার, আমরা একটু আগেই বলছিলাম যে আসলে যেই পাওয়ার হিটিং এর যে অভ্যস্ততা বেড়েছে আসলে আইপিএল দেখলেই বোঝা যায়, সেই জায়গায় আসলে আমরা কতটুকু ওই জায়গায় পাল্লা দিতে পারবো তাদের সাথে। এবারের টি-20 বিশ্বকাপ কিন্তু আপনি স্কিলের পরীক্ষা হবে। ব্যাটসম্যানদের, আপনি বোলারদের সবারই কিন্তু এক ধরনের একটা স্কিল পরীক্ষা মানে বিষয়টা থাকবে এবং এইবারের আইপিএলটা কিন্তু সেই ট্রেন্ডটা দেখিয়ে দিয়েছে আমাদেরকে। এখানে আগে দেখবেন আপনি যে টি-20-তে শুরুর 6 ওভারে 50 রান যদি 2 উইকেট চলে যেত তাহলে সেটাকে খুব সন্তুষ্ট থাকতেন আপনার টিম ম্যানেজমেন্ট বা আপনার স্বস্তিতে থাকতেন ব্যাটাররাও। কিন্তু এখন সেই ধারণাটা চেঞ্জ হয়ে গিয়েছে যে আপনি শুরুর 36 বলে প্রত্যেকটা বল কত বেশি কাজে লাগাতে পারবেন সেটা কিন্তু দেখার বিষয়। 36 বলে আমরা শুরুর 6 ওভারে আমরা দেখেছি যে 125 রান উঠেছে এবং শুধু শুরুটা না, আপনি শেষেরটাও যদি আমি বলি যে আপনি দেখবেন যে অনেক এখন কিন্তু শেষের 3 ওভারে 50 রানও খুব ইজিতে হয়ে যাচ্ছে। 50 রান মানে আপনার শেষের 3 ওভারে 50 রান মানে নিয়ারলি আপনি 20 করে রান করতে হবে আপনাকে ওভার প্রতি। আগে ধরেন আপনি 12-13 করে ওভার প্রতি রানটাকে মনে করা হতো যে একটা চেজেবল, কিন্তু এখন 20-18 রানও কিন্তু আপনার চেজেবল হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা কিন্তু এমনি করে আসেনি। আপনি দেখবেন যে ব্যাটাররা এখন যে স্কিলফুল ক্রিকেট খেলছেন তাতে বোলাররা ভালো বল করলেও সেটা ছক্কা হয়ে যাচ্ছে। সো এই জিনিসগুলো কিন্তু আপনার ম্যাচের মধ্যে ক্রিকেটারদেরকে একটা চূড়ান্ত পরীক্ষা নেবে। সো আমার কাছে মনে হচ্ছে যে এবারের এই টি-20টা ব্যাটার আপনি বোলার সবার এক ধরনের কিন্তু একটা চূড়ান্ত পরীক্ষার বিষয়টা হবে। সেই ক্ষেত্রে আমরা আসলে আমাদের প্র্যাকটিসটা কেমন হচ্ছে? আপনি স্কিলফুল ক্রিকেটারদের বিরুদ্ধে খেলবেন, স্কিলফুল দলের বিরুদ্ধে খেলবেন, আপনার যদি স্কিলটা আপনি উন্নত না করেন, এনহ্যান্স না করেন তাহলে আপনি পারবেন না। সহজ হিসাব, আপনি যদি মান্ধাতা আমলের ক্রিকেট নিয়ে এখন পর্যন্ত থাকেন অথবা 10 বছর আগে যে টি-20 যে ফরমেশনে খেলা হতো বা যে স্টাইলে খেলা হতো, যে মেজাজে খেলা হতো সেটা নিয়ে যদি আপনি থাকেন তাহলে আপনি কিন্তু পারবেন না। এখন আপনি প্রতিপক্ষ যেরকমভাবে, অন্যান্য দল যেরকমভাবে স্কিলফুল ক্রিকেট খেলছে এবং যেভাবে নিজেদেরকে উন্নতি করছে, এগিয়ে যাচ্ছে, আপনাকে সেই ধারায় কিন্তু থাকতে হবে। নইলে মনে হবে যে আপনি দেখবেন যে আপনি ভালো ক্রিকেট খেললেও তারা আরও বেশি ভালো ক্রিকেট খেলে দেখে কিন্তু আপনি তাদের সাথে পারবেন না। সহজ হিসাব যে আপনাকে আপনার স্কিলটা বাড়াতে হবে এবং বর্তমান যে মেজাজে টি-20 চলছে সেই টি-20-র সাথে আপনাকে অভ্যস্ত হতে হবে। আমরা এই বিশ্বকাপের আগে আমরা জিম্বাবুয়ের সাথে আমরা সিরিজ খেলছি, আমরা তো হয়তোবা বলতে পারি যে জিম্বাবুয়ের সাথে আমরা ইজিতে জিতবো হয়তোবা। তো এই যেটা
বিশ্বকাপে আমাদেরকে আলাদা বাড়তি আত্মবিশ্বাস দেবে কিনা যে আমরা তো জিম্বাবুয়ের সাথে জিতেছি? না, এরকম কিছু না। না, দেখুন জিম্বাবুয়ে কিন্তু এবারে বিশ্বকাপে খেলছে না এবং জিম্বাবুয়ে কিন্তু ক্ষয়িষ্ণু শক্তির একটা দল এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে। সো জিম্বাবুয়ের সাথে আপনি যদি 5-0-তেও জিতেন এবং সেটা নিয়ে যদি আপনি মনে করেন যে বিশ্বকাপে আমরা অনেক কিছু করে ফেলবো, তাহলে সেটা এক ধরনের কিন্তু ফলস কনফিডেন্স আপনাকে দেবে, যেটা এর আগে আমরা কিন্তু করে একটা বড় ধরনের সমস্যায় পড়েছিলাম। সো আমার কাছে মনে হচ্ছে যে প্রস্তুতির জন্য জিম্বাবুয়ের এই সিরিজটা বিশ্বকাপের প্রস্তুতির জন্য না, বরঞ্চ বলা যেতে পারে যে আপনি যা শুধু একটা প্রাক প্রস্তুতি হিসাবে কিন্তু এটাকে একটা চিন্তা করতে পারেন যে প্লেয়ারদেরকে একটা টিমের মধ্যে রাখলেন, একটা জোট হলো, একটা দল গঠন, একটা পুরো দলের মধ্যে এক ধরনের একটা বন্ডিং তৈরি হলো, সেই হিসাবে কিন্তু রাখতে পারেন। কিন্তু এখানকার ফলাফল আপনি যদি জিতেন আপনি, তো সেই ফলাফলটা আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বিশ্বকাপে, আমি সেটা মানতে রাজি না। কিন্তু হ্যাঁ, যদি আপনি হারেন তাহলে কিন্তু আপনার কনফিডেন্সটা আরো একটু লো হয়ে যাবে। আর জিম্বাবুয়ের এই দলটা, যে দলটাকে আমি দেখেছি, এই দলটা কিন্তু বেশ স্ট্রং দল এবং এখানে সিকান্দার রাজা অধিনায়ক হিসেবে এসেছেন। সবকিছু মিলে এই দলটাও কিন্তু, তারা যে এসেছে তারা কিন্তু হারার জন্য আসেনি। তারাও জানে যে বাংলাদেশকে যদি, বাংলাদেশ শক্তিশালী দল, বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাচ্ছে, বাংলাদেশকে যদি তারা ভালো পারফরমেন্স করতে পারে এখানে, তাহলে যেভাবে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখন পিছিয়ে রয়েছে, সেখানে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে একটা সিলমোহর দিতে পারবে যে ইয়েস উই আর কামিং। এভাবে ছোট্ট করে আপনার 15 সদস্যের স্কোয়াড কে কে থাকছেন? আমি কালকে একটা স্টোরি লিখেছি, আমি যেখানে কাজ করি সেখানে স্টোরিটা দিয়েছি। আমি ছোট করে একটু বলে যাচ্ছি। সেটা হলো যে আমার এখানে ব্যাটার তালিকা আমি রেখেছি লিটন দাস, তানজিম সাকিব, তানজিম তামিম, ওপেনার হিসাবে আপনি অধিনায়ক হিসাবে তো নাজমুল হোসেন শান্ত রয়েছেনই, তারপরে তাহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, এবং একটা কনফিউশন আমার রয়েছে যে ব্যাটারদের মধ্যে, দুজন ব্যাটার মধ্যে একজন আফিফ হোসেন ধ্রুব এবং পারভেজ ইমন, এই দুজনের মধ্যে কাকে চুজ করবেন সেটা নির্বাচকরা হয়তো ঠিক করবেন। তবে অভিজ্ঞতার কথা যদি বলেন তাহলে আই উইল চুজ আফিফ হোসেন ধ্রুব। আর আমি 4 জন অলরাউন্ডারকে রেখেছি, সাকিব আল হাসান, শেখ মাহাদি, রিশাদ হোসেন, সাইফুদ্দিন, এবং 4 জন পেস বোলার রয়েছেন। 4 জন পেস বোলার মধ্যে অবভিয়াসলি এখানে শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন এবং তানজিম সাকিব, এই 15 জন আমার গঠন যদি বলেন। নির্বাচকরাও আসলে তাদেরই বিবেচনা করবে আসলে খুব সম্ভবত। এখানকার আপনি দেখবেন যে 98% এখানকার ঠিক হবে, 1-2 জন যেটি আমি বললাম সেখানে হয়তো নির্বাচকদের একটা নতুন কোনো চিন্তা থাকলে তারা সেই চিন্তাটা হচ্ছে তারা ইনক্লুশন করবে। আজকে আমরা এখানেই শেষ করবো আসলে। কায়সার ভাই অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি।